খুব ভালো মানুষ, যদি সে কাজ না জানে, সে কি হবে? সে দুর্নীতি পরায়ণদের দ্বারা চালিত হবে, অর্থাৎ সে নিজেকে নিজে চালিত করতে পারবে না, দুর্নীতি পরায়ণরা তাকে পরিচালিত করতে, কারণ তার তো আসলে যোগ্যতা নেই। আমাদের রাজনীতি এবং সরকার ব্যবস্থায় বেশিরভাগ জায়গায় বেশিরভাগ পদে বসে আছে এই অযোগ্যরা, যাদের কোনো যোগ্যতা নেই। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য নানান ধরনের ইকুয়েশন এবং হিসাব নিকাশ শুরু হয়েছে নিরপেক্ষ একজন মানুষ বের করার জন্য। আসলে সাগরের মধ্যে যদি একটি মুক্তা খুঁজে বের করা যত কঠিন, বাংলাদেশের অনৈতিকতা, প্রশাসন দুর্নীতি, অব্যবস্থাপনা, রাজনীতির দুর্বৃত্তায়ন সব কিছুর মাঝে আমাদের আদর্শ হারিয়ে গেছে। সেখান থেকে সৎ এবং যোগ্য ব্যক্তি খুঁজে বের করা একেবারেই সাগরের থেকে একটি মুক্তা আহরণ করা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন। অন্যদের দেশে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার মতো, বাংলাদেশে যেখানে অনিয়মে নিয়ম, নিয়ম অনিয়ম, প্রত্যেকটা নাগরিক এখানে সকাল থেকে বাসা থেকে বের হওয়ার পরে বাসায় ফিরে আগ পর্যন্ত হয় কাউকে ঠকাতে হয়, নাহলে ঠকে যেতে হয়। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। এরকম একটি পরিস্থিতিতে আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিন্তা করতেছি। আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী দর্শন চর্চা আলোচনা করতে যাচ্ছি, যেখানে কিভাবে এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা কম্পারেটিভলি বেটার, আমরা 100% বেটার পাবো না। কারণ হচ্ছে বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতিতে এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা প্রত্যেকে প্রত্যক্ষ না পরোক্ষভাবে কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ছি। হয় আমরা দুর্নীতি করার জন্য, আর না হলে নিজেদেরকে সেভ করার জন্য আমরা রাজনীতি করে থাকি। বাংলাদেশের মতো একটি দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতপুষ্ট রাজনৈতিক পরিবেশে, যেখানে দেশপ্রেম ও সততা, নেতৃত্ব গুণ দুর্লভ হয়ে উঠেছে, সেখানে একটি সত্যিকারের নিরপেক্ষ ও কর্মক্ষম তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। নাথিং ইম্পসিবল বলে কিছু নেই, যদি আমরা একটি মাত্র সঠিক ফিল্টারিং পদ্ধতি ব্যবহার করি। এই ফিল্টারিং পদ্ধতির মাধ্যমে যেমন কোনো জিনিসকে ফিল্টার করে পিউরিফাই করা সম্ভব, কেমিক্যালি ফিল্টার হতে পারে কিংবা মেটাল ফিল্টার হতে পারে, এনি পিউরিফাই, এইভাবে যেভাবে আমরা মানে গোল্ডকে পিউরিফাই করি, ইউরেনিয়ামকে পিউরিফাই করি, বিভিন্ন মৌলিক পদার্থকে পিউরিফাই করি, সেভাবে আমরা আজকে জানবো আসলে কিভাবে পিউরিফাই করে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যোগ্য লোক খুঁজে পেতে পারি। আমরা যদি 3 স্তর বিশিষ্ট একটি ফিল্টার আজকে ব্যবহার করব, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স অ্যান্ড প্যাট্রিয়টিজম, এই 3টি ফিল্টার ব্যবহার করে কিভাবে একজন যোগ্য এবং সৎ নেতৃত্ব বের করে নিয়ে আসা সম্ভব, সেটি নিয়ে আলোচনা করব। এই চাকুনি ব্যবহার করে শুধু কেবল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, আমরা রাজনীতি থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য লোক খুঁজে পেতে পারি। আমাদের সর্বপ্রথম যে যোগ্যতা, সেটা ইন্টিগ্রিটি, অর্থাৎ সততার চাকরি, অর্থাৎ সৎ ব্যক্তিকে ফিল্টার করে বের করে নিয়ে আসবো। এই স্তরে যাচাই করতে হবে নৈতিক চরিত্র, দুর্নীতির ইতিহাস, পক্ষপাতিত্ব ও স্বার্থপরতা, অর্থাৎ এই 4টা জিনিস একজন ব্যক্তির ভিতরে কতটুকু আছে কতটুকু নেই, যা যাচাই করতে হবে। এই 4টা জিনিসের জন্য যে যাচাই বিষয়টা হবে, কোনো রাজনৈতিক দলের সাথে 10 বছরে কোনো সরাসরি সম্পৃক্ত ছিল কিনা, কারণ রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকলে সে একপাক্ষিক রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে। কোনো দুর্নীতির মামলায় অভিযুক্ত বা সন্দেহ ভাজন ছিলেন কিনা, সরকারি বা বেসরকারি কোনো পদে থাকাকালীন বড় ধরনের অর্থনৈতিক সুবিধা নিয়েছেন কিনা, পারিবারিক সদস্যদের সন্তানদের অবৈধ ব্যবসা এবং রাষ্ট্রের অবৈধ সুযোগ সুবিধা নিয়ে দিয়েছেন কিনা। এটার জন্য আমরা কিভাবে সেটাকে বের করব, সেটার জন্য আমরা ডকুমেন্টারি সোর্স করব। কি ডকুমেন্টারি সোর্স? দুর্নীতি দমন কমিশন তার ডকুমেন্ট সোর্স করব, যে তার নামে কোনো ফাইল আছে কিনা, সে কী কী ধরনের দুর্নীতি করেছে।
ব্যাংক স্টেটমেন্ট আমাদেরকে চেক করতে হবে যে ব্যাংক স্টেটমেন্টে বড় ধরনের কোনো লেনদেন হয়েছে কিনা, এবং তার সম্পদের হিসাব এনবিআর থেকে তার টোটাল সাবমিট করা বার্ষিক আয়কর রিটার্ন, সেখানে সম্পদের গড় মিল রয়েছে কিনা, রিয়েলিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্সে সিমিলারিটি রয়েছে কিনা। তৃতীয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সহযোগিতা নিতে পারি, তাদের তথ্যগুলি যাচাই বাছাই করে নিতে পারি যে সে তাদের অধীনস্থ কোনো তথ্য রয়েছে কিনা। চতুর্থত, সংবাদপত্রের মাধ্যমে তার বিষয়ে কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন বা কোনো প্রতারণার প্রতিবেদন উঠে এসেছে কিনা। এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার, অনৈতিকতা এবং মানুষকে অযথা নাজেহাল হেনস্থ শিকার ক্ষমতার অপব্যবহার করেছে কিনা। এই সততার চাকরি ইন্টিগ্রিটি ফিল্টার যেটা, এটা দিয়ে আমরা সততার জায়গায় যদি সে পাশ করে, তারপরের স্টেপে আমরা যাব কম্পিটেন্স, অর্থাৎ তার যোগ্যতার প্রশ্নে। আসলে সে যে একটা পদে যাবে সে কি যোগ্য কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ভালো মানুষ নিলেন, খুব ভালো মানুষ, যদি সে কাজ না জানে, সে কি হবে, সে দুর্নীতি পরায়ণদের দ্বারা চালিত হবে, অর্থাৎ সে নিজেকে নিজে চালিত করতে পারবে না, দুর্নীতি পরায়ণরা তাকে পরিচালিত করতে, কারণ তার তো আসলে যোগ্যতা নেই। আমাদের রাজনীতি এবং সরকার ব্যবস্থায় বেশিরভাগ জায়গায় বেশিরভাগ পদে বসে আছে এই অযোগ্যরা, যাদের কোনো যোগ্যতা নেই। এই যোগ্যতা যাচাইয়ের জন্য যে যে বিষয়গুলো আমাদেরকে চেক করতে হবে, তার প্রশাসনিক দক্ষতা, অর্থাৎ যেখানে সে চাকরি করেছে বা ব্যবসা করেছে, যেমন সে সচিব ছিল, বিচারপতি ছিল, বড় প্রতিষ্ঠানে সে অভিজ্ঞতা অর্জন করেছে, সেখানে সংকটকালীন সময়ে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল কিনা, বা সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কতটুকু ছিল, আইন ও সংবিধানকে সে কতটুকু জানে, কতটুকু বুঝে, কতটুকু ব্যাখ্যা করতে পারবে, প্রকাশ্যে হঠাৎ উপস্থিত পরিস্থিতিতে যুক্তিপূর্ণ বক্তব্য রাখার ও কৌশলগত বোঝাপড়ার মতো সক্ষমতা তার রয়েছে কিনা। এই জন্য তাকে আমরা ডকুমেন্টারি সোর্স খুঁজব। ডকুমেন্টারি সোর্সের আগে তাকে আরেকটি জিনিস, তার আইকিউ লেভেল চেক করতে হবে, অর্থাৎ তার আইকিউর স্কোর কত এবং ডিবেট স্কোর কত, কমিউনিকেশন স্কিল কত, ডিরেকশন স্কিল কত। এই বিষয়টা তাকে তার যোগ্যতার জায়গায়, অর্থাৎ তার কনফিডেন্স লেভেলটা আমরা চেক করতে পারবো। সেজন্য ডকুমেন্টারি সোর্স করতে হবে আমাদেরকে। কি কি ডকুমেন্টারি সোর্স করতে হবে? পূর্ববর্তী যে দায়িত্ব পালন করেছে, সেখানে দায়িত্ব পালনকালে তার যে রিপোর্ট রয়েছে সেটা যাচাই বাছাই করতে হবে। সাক্ষাৎকার ও জনসম্মুখে তার ভাষণ ছিল, সেই রেকর্ডগুলো আমাদেরকে দেখতে হবে যে বস্তুনিষ্ঠ এবং তার মধ্যে গভীরতা কতটুকু রয়েছে। পূর্বের নেতৃত্বের যে যে জায়গা ছিল সেখানে সে আউটপুট কি দিতে পেরেছে। এবার আসবো আমরা সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে সে দেশপ্রেমিক কিনা, অর্থাৎ প্যাট্রিয়টিজম ফিল্টার। আমরা এই চাকুনি দিয়ে তাকে ফিল্টার করে দেখব যে এটি অদৃশ্য কিন্তু স্পষ্টভাবে অনুধাবনযোগ্য। যারা সংকটকালে দেশকে প্রাধান্য দিয়েছে তারা প্রকৃত দেশপ্রেমিক। সংকটকালীন সময়ে আপনি দেশের পক্ষে ছিলেন না, বিদেশি পক্ষের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করেছেন, বিদেশে আপনি তথ্য প্রচার করেছেন, আপনি কিভাবে দেশের টপ লেভেলে। সেক্ষেত্রে আমাদেরকে যা যা যাচাই করতে হবে, এক নম্বরে তা যাচাই করতে হবে ব্যক্তিগত জীবনে বিলাসিতা বনাম সাদাসিধা আচরণ কোনটি ছিল। আপনি মাত্রা অতিরিক্ত বিলাসী জীবনযাপন করেছেন, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কখনো নিজেকে সময়, শ্রম, অর্থ, মেধা কোনো কিছু ব্যয় করেননি। সুতরাং এই অর্থে সে কখনো এই ধরনের যোগ্য জায়গায় যাওয়ার রাখে না, সমর্থন রাখে না। বিদেশে তার সম্পদ, ব্যবসা
নাগরিকত্ব আছে কিনা, কোন জাতীয় সংকট অবস্থায় উচ্চবিত্ত হয়েও কি জনগণের পক্ষে তিনি দাঁড়িয়েছেন কিনা, জাতীয় আন্দোলনে তার নৈতিক অবস্থান কি ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সোর্সগুলো খুঁজে দেখতে হবে। স্বাধীনতার ইতিহাস বা মানুষের মুক্তির ইতিহাস, সংগ্রামের ইতিহাস, তার অবস্থান, বিদেশি সংস্থা বা রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক যোগসাজশ আছে কিনা, জরুরি সময়ে মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যগুলো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার মডেলে এই ফিল্টারিং, 3টি ফিল্টার প্রয়োগ করলে আমরা একদম যৌক্তিক মানুষ খুঁজে পাওয়ার খুব কাছাকাছি চলে যাব। কারণ কোনো মানুষের পরিপূর্ণ 100% হয় না, তবে কম্পারেটিভলি আমাদেরকে বেটার একটি জায়গা অবশ্যই বুঝতে হবে। এবার আমি এই সরকারটা যে নামে পরিচিত সেটা হবে অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার, অর্থাৎ ইন্টারিম ইলেকশন গভর্নমেন্ট। এই সরকারের নাম হবে অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার। যে সরকারের মেয়াদ হবে 90 দিন, কিন্তু সময় পরিস্থিতির বদলে সেটা কি হবে, বাড়তে পারে কিনা, সেটা রাষ্ট্রীয় সকল দল মিলে, প্রশাসন মিলে সে সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা কোনো বিচারপতি হতে হবে এমন করে। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে নাজেহাল পরিস্থিতি হয়েছিল বিগত সরকারের আমলে, আমরা দেখেছি যে বিচার এটা দরিদ্রের সাথে এক ধরনের প্রহসন, এটা এক ধরনের মকারি, অর্থাৎ এটা একটা রঙ্গমঞ্চের মতো নাটক। টাকা দিয়ে বিচারের রায় কিনা যায়, যেখানে সেখানে প্রধান বিচারপতিদেরকে আপনি আমলে নেওয়ার বিষয় না। হ্যাঁ, নিতে পারেন আপনি সব জায়গায়, যে আমি যে ফিল্টার ব্যবহার করছি সেই ফিল্টারের মাধ্যমে সে বিচারপতি হতে পারে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আমলা হতে পারে, সিনিয়র সিটিজেন হতে পারে, যে কোনো দক্ষ, আমার এই ফিল্টারের মাধ্যমে যিনি বের হয়ে আসবেন সেই ধরনের একজন দক্ষ, অভিজ্ঞ, সৎ, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে আমাদের সিলেকশনে নিয়ে আসতে হবে। এই সরকার গঠনের জন্য যে সার্চ কমিটি হবে, সে সার্চ কমিটিও এই ফিল্টারের মাধ্যমে আসতে হবে। সে সার্চ কমিটি 5 জনকে নির্বাচিত করে, সেই 5 জনের মধ্যে আবার সর্বোচ্চ ফিল্টারিং করে যিনি সর্বোচ্চ স্কোর পাবেন তাকেই মনোনীত করবেন, এবং তার অধীনস্থ 10 থেকে 12 জন নির্বাচনকালীন সরকারের তার সহযোগী হিসাবে অনুমোদন দিবেন। যাদেরকে অনুমোদন এবং যাদেরকে স্কোরের জন্য ফ্রন্টলাইনে রাখা হবে, তাদের সম্পদ বিবরণ, অতীতের রেকর্ড জনসম্মুখে প্রকাশ করে ওপেনলি মানুষের মতামত চাইতে হবে। এটা 24 থেকে 72 ঘন্টা বা তারও বেশি সময় মানুষের মতামত চাইতে পারে, এগুলো সত্য না মিথ্যা যাচাই বাছাইয়ের জন্য দেখা যেতে পারে। কারণ পবিত্র মানুষ আমরা খুঁজে পাবো না, কিন্তু দায়িত্বশীলদের মধ্যে সৎ আর সাহসী বাছাই করলে ন্যূনতম ভারসাম্য বজায় রেখে দেশ চালানো যায়, যাদের মধ্যে সততা, দেশপ্রেম এবং দক্ষতা রয়েছে। এই সরকারের দায়িত্বে সীমাবদ্ধতা থাকতে হবে। এরা নতুন কোনো আইন বা বিল পাস করতে পারবে না। এরা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে রুটিন মাফিক নির্বাচন তত্ত্বাবধানের জন্য যা করা দরকার করবে। নিয়োগ বদলি শুধু কেবলমাত্র নির্বাচনী কর্মকাণ্ডের জন্য, যাদেরকে দরকার শুধু তাদের সিলেকশন করতে, নিয়োগ বদলির মতো বিষয়ে ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রপতি বা সংসদ বাতিলের ক্ষমতা তাদের হাতে থাকবে না। পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে কিভাবে, যদি তারা কোনো বিষয় ঘটে, সার্চ কমিটি থাকবে এবং নাগরিক প্রতিনিধি, ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থার প্রতিনিধি থাকবে, তাদের প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে চাইলে বাতিল করা যাবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকবে। এই কমিশন বাজেট সে নিজে স্বাধীনভাবে তদারকির অধিকার পাবে, সরকার এখানে হস্তক্ষেপ করতে পারবে না। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টোটালি তাদের নিয়ন্ত্রণে থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা সমস্ত কার্যক্রম প্রকাশ্য হতে হবে, তাদের সকল কার্যক্রম প্রকাশ্যে আসতে হবে। প্রতিটি সিদ্ধান্ত ও ব্যয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। নাগরিক ফোরাম থাকবে, পর্যবেক্ষণকারী
হিসাবে এই নির্বাচনকালীন এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্ক রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার সদস্যরা কোনো দলীয় রাজনীতির সাথে জড়াতে পারবে না। তত্ত্বাবধায়কদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ। রাজনৈতিক দলগুলোর উপর তাদের সমান আচরণ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো ইউএন, ইইউ, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোকে স্বাগত জানাতে হবে এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য। প্রশিক্ষণ এবং প্রযুক্তির সহযোগিতা নেওয়া যেতে পারে এসব সংস্থাগুলো থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার কাঠামো বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত নির্বাচনের পথ খুলে দিতে পারে। নাগরিক আস্থা, রাজনৈতিক ভারসাম্য, নির্বাচনী নিরপেক্ষতার ভিত্তিতে এই মডেল কার্যকর হতে পারে। আশা করি রাষ্ট্র পরিচালকরা যা চিন্তা করবে, আমার এই ফিল্টারিং পদ্ধতি এবং এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমি শর্ট দিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এসব বিষয় নিয়ে আমার আরও ডিটেলস পেপারস করা আছে। আশা করি ভবিষ্যতে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা আসবো। ধন্যবাদ সবাইকে।